নতুন করে যে ফ্যাসিবাদ জন্ম হচ্ছে সেটা কোনো পরিবারের মতবাদ বা কোনো দলের তৈরি মানুষের তৈরি মতবাদ। সুতরাং মনুষ্য তৈরি মতবাদ দিয়ে মানুষের মুক্তি সম্ভব নয়, সেটা প্রমাণিত হয়েছে। বিভিন্ন দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। তো আবার নতুন করে সেই ফ্যাসিবাদের দিকে, প্রেতাত্মার দিকে তারা নতুন করে চলে আসছে কিছু মানুষ। এর একমাত্র কারণ শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন, সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরির কারখানা নাই বলে তারা সেই পুরনো মতবাদকে প্রচার করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশকে সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করার জন্য আমরা যে পথ, যে মত, যে জীবন আদর্শ ধারণ করেছি, সেই পথ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ। এই দেশকে পুনর্গঠনের যে সুযোগ এবার এসেছে, গেল ৩০০ বছরেও আসে নাই, আগামী কয়েকশো বছরেও আর আসবে আমরা জানি না। সুতরাং আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, আমাদেরকে পণ করতে হবে, আমাদেরকে জীবন বাজি রেখে এবারের ইলেকশনে সংগ্রামী হয়ে ভোট পাহারা দিয়ে সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। এদেশকে পরিবর্তনের করতে হবে। এদেশের নেতৃত্বের পরিবর্তন নাই, এদেশের সিস্টেমকে পরিবর্তন করতে হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা এদেশকে যদি পরিবর্তন করতে চাই তাহলে শুধু একটি জায়গায় পরিবর্তনের সূচনা দরকার। আমরা অত্যন্ত আশাহত, মর্মাহত এবং আমরা ব্যথিত। 2024-এর সেই বেশি দিন নয়, এখনো 1.5টা বছর হয় নাই। এই 1.5 বছরের ভিতরেই অসংখ্য মানুষ যারা জীবনের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করলো, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আগামীর পথকে গড়তে চাই, এই বাংলাদেশকে গড়তে চাই। এই বাংলাদেশকে গড়ার একমাত্র হাতিয়ার হচ্ছে, একমাত্র আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহ প্রদত্ত যে নির্দেশিত যে পথ, সেই পথই। আমরা দেখেছি মানুষের প্রতি অত্যাচার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে অসংখ্য ভাই তারা তাদের স্ত্রী হারা হয়েছে, অসংখ্য বোনেরা তাদের স্বামী হারা হয়েছে, ছোট ছোট শিশু জন্মের পরে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই। সর্বোপরি আয়নাঘরের নামে যে নির্যাতন করা হয়েছে, বা এ জাতির যুব সমাজ নতুন করে ঘুরে দাঁড়াতে শেখে। প্রিয় এলাকাবাসী, তারই ফলশ্রুতিতে 2024-এর 5ই আগস্ট এদেশে নতুন করে আবার যুব সমাজ স্বপ্ন দেখতে শুরু করে। এই স্বপ্ন অসংখ্য শহীদের বিনিময়ে, এই স্বপ্ন অসংখ্য মানুষের হাত পা জীবনের স্যাক্রিফাইসের মাধ্যমে। এখনো আমার সামনে অসংখ্য মানুষ 2 চোখ হারিয়েছে, অসংখ্য মানুষ 1 চোখ হারিয়েছে। আমরা তাদেরকে দেখতে গিয়েছি। এই শহীদরা, এই জীবন্ত শহীদরা এখনো আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় জাতি, আপনাদেরকে বলতে চাই, তারা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগ আপনারা কি হাতছাড়া করবেন নাকি এগিয়ে যাবেন? আমাদেরকে এগিয়ে যেতেই হবে। যে বাংলাদেশ সেই 1947 সাল থেকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে, কিন্তু বাস্তবে সত্যিকারের যে স্বাধীনতা এদেশের মানুষের আসে নাই। তার মূলে যে কারণ ছিল, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ, একটি সোনার বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ব্রিটিশরা এখানে শাসন করতে এসেছে। আমাদের দেশের মানুষ যখন বিদেশে কাজ করতে যায়, সেখানে তেলের খনি আছে, এরকম সম্পদ শুনে যায়। কিন্তু আমার দেশে গ্যাস আছে, পানি আছে, মৎস্য আছে। সবচেয়ে বড় যে জিনিস আমার সামনে, ভাই বোনেরা, সেই মানব সম্পদ আছে। এই জন্যে দিনের পর দিন, বছরের পর দিন বিদেশিরা ষড়যন্ত্র করে সেই ব্রিটিশ আমলে এদেশের সোনা আহরণ করার জন্য এদেশে এসেছিল। আপনারা অবগত আছেন যে বিচার দিনের মানুষের জন্মদিনে স্বর্ণর পাল্লা দিয়ে স্বর্ণ মেপে তাদের জন্মদিন পালন করতো এদেশের রাজরাজারা। সুতরাং এমন সমৃদ্ধ ছিল এদেশের এই উপমহাদেশ। সেই উপমহাদেশ থেকে বিভিন্ন সময় সম্পদ আহরণ করেছে। পরবর্তীতে 47-এ এদেশের মানুষ যখন রুখে দাঁড়ায়, ব্রিটিশরা বিদায় হয়ে প্রাইমারি স্বাধীনতা এদেশের মানুষ অর্জন করেছিল। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, কিন্তু 47-এর পরে, স্বাধীনতার পরে বাংলার জনগণ এতই সমৃদ্ধ ছিল, এদেশের মানুষকে পর্যায়ক্রমে শাসক গোষ্ঠী শোষণ করে চলেছে। এদেশের মানুষের সত্যিকারের স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ তারা পায় নাই। আবারও বৈষম্য হয় পর্যায়ক্রমে। 1971 সালে এদেশের মানুষ তাদের দেওয়ালে পিঠ থেকে যায় এবং আবার তারা ঘুরে দাঁড়ায়।
এবং এই দেশ থেকে পাকিস্তানিদেরকে বিদায় করে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই স্বাধীনতার মোড়কে অন্য আরেক দেশ আবার তাদের প্রেতাত্মা হয়ে এদেশের উপর চেপে ধরে, যার বাস্তব প্রমাণ আতাউল গনি ওসমানী, নজরুল ইসলাম। কেউ আমাদের স্বাধীনতার সময় ছিল না, আমাদের স্বাধীনতার কাউকে স্মরণ করা হয় নাই। একটা দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে এদেশে নতুন করে সংবিধান রচনা করে এদেশকে মানুষকে আবার শোষণ করার পায়তারা নতুন করে বন্দোবস্ত করা হয়। প্রিয় এলাকাবাসী, তার ফলশ্রুতিতে 72-এ ভোট হয়, 73-এ ভোট হয়। 73 সালে আমাদের এক সচিবের সঙ্গে কয়েকদিন আগে গুলশানে কথা হচ্ছিল। তিনি বললেন সকাল 11টার সময় তিনি অনেক আশা করে ভোট দিতে গিয়েছেন। উনি যে শুনলেন যে ওনার নাম, বাবার নাম এবং হোল্ডিং নাম্বার, বলল আপনার নাম্বারে তো অলরেডি একটু আগে ভোট দিয়ে গেছেন। সুতরাং মানুষের ভোটাধিকার যে চুরি করার রীতি, সেই 1972-73 থেকে এদেশে বীজ বপন করেছিল, যার ফলশ্রুতিতে এদেশের মানুষের সঙ্গে ভোটের নামে বিভিন্ন সময় তামাশা করা হয়েছে। মানুষের সত্যিকারের অধিকারকে মানুষের দেওয়া হয় নাই। প্রিয় এলাকাবাসী, তার ফলশ্রুতিতে একের পর এক, যখন 1991, 1996, 2001 এই পর্যন্ত, তাও মিনিমাম একটা পর্যায় তারা রেখেছিল। 2008 সাল থেকে শুরু করে পরপর যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে তারা দামি ভোট, রাতের ভোট, গুন্ডা পান্ডা ঠান্ডা এই সকল ভোট করে এদেশের মানুষের সঙ্গে, মানুষের অধিকারের সঙ্গে, মানুষের মতের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ তাদের সঙ্গে ভোটাধিকারের ব্যাপারে তারা তামাশা করেছে, মানুষকে লজ্জা দিয়েছে। মানুষ শেষ পর্যন্ত আবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নেয়। প্রিয় এলাকাবাসী, আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হাজির হবেন, আমরা আশা করছি। সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। আজকের এই বিশাল ঐতিহাসিক গণসমাবেশের সম্মানিত সভাপতি, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা, সিলেট 6 আসনের আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ক্যান্ডিডেট, বাংলাদেশের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, বাংলাদেশের যিনি শিশুদের বন্ধু, যুবকদের সহযোদ্ধা, বৃদ্ধ এবং মা বোনদের যিনি ভাই, যিনি এদেশের আপামার জনসাধারণের যে কোনো সময় যাদের প্রয়োজনের মুহূর্তে এগিয়ে আসেন, যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশ এবং বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা, আমার সামনে উপস্থিত ঢাকা 17 আসনের সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের এই ঐতিহাসিক সমাবেশে সকালবেলায় ফজরের নামাজের পরে দূর দূরান্ত থেকে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হতে পেরেছে, সেজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী এবং মিডিয়ার মাধ্যমে আমার দেশবাসী, আপনারা অবগত আছেন